এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমি নতুন আরেকটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা একটা জায়গায় ঘুরতে যাব, কোথায় যাব তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে 8টা। তো আমার দেখো ব্যাগ গোছানো 4-5 দিন ধরে কমপ্লিট হয়েছে। তো সব কিছু গোছগাছ করেছি। তো চলো একবারে যখন বেরোবো তখন গিয়ে দেখা হচ্ছে। ব্যাগগুলো গোছানো কমপ্লিট। তো ব্যাগগুলো এখন আপাতত এরকম থাক, যখন বেরোবো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ব্যাগপত্র গোছানো কমপ্লিট। অনেক দিন থেকে এই চিন্তা ভাবনা করে কিন্তু আজকের দিনটা দেখো 2টো বেজে গেছে। কিন্তু আমার ঘড়িটা একটু ফাস্ট আছে। এই রাত 2টোর সময় উঠে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি তোমরা তো বুঝতেই পেরেছো। এখন বাজে রাত 2:30 আর আমি সিঞ্জিনির বাবা রেডি। এখনই গাড়ি আসবে। তো চলো একটু একটু করে তোমাদের সঙ্গে কথা বলেই ভিডিও শেয়ার করব। প্রথম থেকে দেখতে থাকো। আর আমাদের ব্যাগ রেডি, আমরাও রেডি। আরেকটা বেজে গেছে, মেয়ে তো ঘুমে ঝুলে ঝুলে উঠে গেল। ওই যে সমস্ত কিছু রেডি করে রাখা হয়েছে। তো চলো, প্রায় 1 মাস আগে থেকেই প্ল্যানিং করা ছিল। তো ফাইনালি আজকে কিন্তু সেই দিনটার জন্য অপেক্ষা করতে করতে রাত্রে তো ঘুমই হয়নি। 2টোর সময় যাব, 1টা-1:30টার দিকে উঠতে হয়েছে। সমস্ত কিন্তু কিছু রেডি করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর আমার দেওরও কিন্তু চলে এসেছে। ও কিন্তু গাড়ি নিয়ে এসছে। আমরা এই গাড়িতে করেই যাব। আমরা 2 ফ্যামিলি, ও আর ওর মেয়ে আর বউ, আর আমি, আমার বর আর আমার মেয়ে। এই দেখো বৃষ্টি হয়েছে রাত্রেবেলা। বৃষ্টির জন্য কিন্তু রাত্রেবেলা আমি ভয় পাচ্ছিলাম যদি ঠিকঠাক করে যেতে পারবো তো, কারণ রাস্তায় বজ্রপাতেরও ভয় থাকে। তো দেখো ফাইনালি কিন্তু গাড়িতে বসে পড়লাম। এখন ঝিমাতে যাব। আর কি বলবো, রাত্রেবেলা আমি গাড়িতে বসে থেকে মানে চোখ দুটো বন্ধ করতে পারি না, ভয় লাগে যেহেতু। তো এই যে দেখো সবাই মিলে কিন্তু দুগ্গা বলে বেরিয়ে পড়লাম। মানে সুন্দর হাই রোড দিয়ে যাব। সকাল হতে হতে দেখো একটুখানি বাকি আছে। সারা রাত ভরে আমার দেওরের মেয়েটা কিন্তু 2 চোখের পাতায় এক করেনি। 2টো থেকে পুরো একদম জাগনা। ওটুকু 2 বছরের একটা বাচ্চা মেয়ে কী করে পারে সত্যি। আর এই যে দেখো আমরা কিন্তু এই যে বেরিয়ে পড়লাম একদম খুব আনন্দে শান্তিতে কিন্তু যাচ্ছি। আমার মেয়ে তো কিন্তু রাস্তায় বসে অনেকটা টাইম ঘুমোতে পারিনি আমরা কয়জন। তো যাই হোক, গাড়িতে এইভাবে তো কোনো দিনও অনেক দূরে যাত্রা করা হয় না, ওই ট্রেন বাস এগুলোই। আর বিশেষ করে বাবার বাড়ি তো কাছেই, মানে ওই একটু বাইকে করে গেলেই হয়ে যায়। এই রাত ভরে যাওয়ার জার্নি খুবই কম। তো যাই হোক দেখো আমরা কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছি। সকালও কিন্তু হয়ে গেছে। ভোর হওয়ার পরে কিন্তু এখন হালকা করে সূর্য মামাকে দেখা যাচ্ছে। এখন কিন্তু এই 5টা, 5:30, 6টা বাজতে পারে। ওই দেখো। তো আমরা একটা জায়গায় দাঁড়ালাম, কারণ সারা রাত ধরে 2টো থেকে ড্রাইভ করা শুরু হয়েছে। তো একটা জায়গাতে দাঁড়াতে হবে, বাথরুম করার ব্যাপার আছে। তারপরে একটু ফ্রেশ হওয়া, যেমন চা খাওয়া, মাইন্ডটাকে ফ্রেশ করা। তো চাও খেয়ে নিলাম। আর চাটা কিন্তু বেশ ভালো ছিল। আর মাম্মা, আমার সিঞ্জিনি, তারপরে প্রিয়া, আমরা সবাই মিলে কিন্তু ভীষণ মজার করব। আমরা যাচ্ছি দীঘা, তোমরা তো দেখে বুঝতেই পেরেছো। অনেক দিন থেকে প্ল্যানিং ছিল। আর লাস্ট পর্যন্ত কিন্তু ফ্যামিলি সিদ্ধ সবাই যাচ্ছি। তার রাত্রেবেলার আগের দিন আমার শাশুড়ি মা, আমার ননদ আর আমার শ্বশুরমশাই আর ভাগ্নে মশাই, ওরা কজন মিলে চলে গেছে দীঘা। প্ল্যানিংটা এমনভাবে করা হয়েছে। তো আমি শাশুড়ি মাকে যাওয়ার 2 দিন আগে, 3-4 দিন আগে বলেছি, তাই বললো আমরাও তো টিকিট করেছি। এবার সবারটা একই সঙ্গে মিশে গেছে। তো দেখো ফাইনালি দীঘার শুরুতে গেটের সামনে আমার বরকে বলেছি একটু সামনে থেকে ভিডিও করতে। যখন গাড়িটা চলে যাচ্ছে তখন ওর মনে পড়েছে ভিডিওটা অন করার কথা। তো রাস্তা দিয়ে তো যাচ্ছি, মনে হচ্ছে রাস্তা শেষ হয় না, কত যে টায়ার্ড লাগছে। এমনিতেই রাত্রেবেলা যখন ঘুমোতে গেছি তখন তো ঘুম হয়নি। আর আমার বাবার শরীরটা যেহেতু ভালো না, মানে বাবা এখন বাড়িতে আছে। প্ল্যানিং ছিল বাড়ির ফুল ফ্যামিলি মিলে সবাই মিলে যাব, কিন্তু বাবার মাথা খুব ঘোরায়, মানে প্রেশার সবসময় হাই লো হতেই থাকে। তো ওই জন্য কিন্তু ওই ট্রিপটা বাদ দিয়ে দিলাম। তো দেওরদের সঙ্গেই বেরোলাম। দেখো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি দীঘা। আর এখানে কিন্তু আমরা আগে থেকে হোটেল বুকিং করে রেখেছি। তো হোটেলটার সামনে গিয়ে দাঁড়াবো 12টার সময় আর কি, আমাদের রুমে এন্ট্রি নেওয়ার টাইম। তো এই হোটেলটাই আমরা থাকবো। তার আগে কিন্তু আমরা অনেক আগেই পৌঁছে গেছি। তার কারণ বাচ্চা নিয়ে রৌদ্রের ভিতর যেতেও কেমন কষ্ট লাগে বলো।
সেই জন্য কিন্তু ভোরে ভোরে বেরিয়েছি। সকালবেলা ওই 7টার ভিতর কিন্তু আমরা পৌঁছে গেছি, 7:30 নাগাদ। আর এদিকে মাম্মা বসে গাড়ি চালাতে উস্তাদ, তো ও এগুলো বেশ ভালো করে। আমি এদিকে ডাকছি, সারা রাত বেচারি ঘুমায়নি, কি করে পারে এটুকু বাচ্চা, আমি তো পুরো অবাক হচ্ছি জানো তো। যাই হোক দেখো, তো ফাইনালি হোটেলটা তো মানে এখনও রুমের থেকে কেউ বেরোয়নি। সারা রাত আমি একটু ঘুমতে পারিনি, চোখ জ্বলছিল। এখন খাবো, খেয়ে আবার সমুদ্রে যাবো স্নান করতে। রেস্ট করবো না? তো রেস্ট করে একদিনের জন্য আসছি, রেস্ট করলে হয় বলো? ফুল সারাদিন রাত্রেবেলা ঘুমিয়ে পড়বো, সব একদম ক্লিয়ার। তারপরের দিন আবার। এখন কি খাবার? এখন খাবো, সকালবেলা চেয়েছিলাম ভাত খেতে, কিন্তু ভাত নেই। এই দীঘার মানুষের 9টার সময় মানে চোখ খোলে নাকি শুনলাম। তো আমরা তো আজকে ঢুকলাম, আমাদের খিদে পেয়ে গেছে, তাই ভাত পেলাম না, ছোলে বাকি নিচ্ছি। বুঝতে পেরেছো ভাই? বেবি আমার না একদমই এই লুচি পরোটা এসব খেতে ভালোই লাগে না, সত্যি বলতে কি বাঙালি মানুষের ভাতই হচ্ছে সব থেকে প্রিয়। তো আমার মনে হচ্ছিলো একটু ভাত পেলে ভালো হতো, কিন্তু কোথাও পেলাম না। বললো যে দীঘার মানুষের নাকি দেরি করে ঘুম ভাঙে। তারপরে এই ছোলে বাটারে নিয়েই নিতে হলো। তো খাবার দাবারটা বেশ ভালোই ছিল, কিন্তু এই দেখো কত বড় বড় প্লেট সাজিয়ে দিয়েছে। এটা কিন্তু লাস্ট আমার মেয়ের, তো ফুলকো আবার খেতে পারবে কি না, তাই ওর বাবাকে দিয়ে দেওয়া হলো। পরবর্তীতে এখনও কিন্তু চেক আউট হয়নি, তো ওর বাবা বলছে আমি একটু যাই সমুদ্রের পাড়ে ঘুরে আসি। আমিও যেতে চাইছিলাম, পরবর্তীতে ভাবলাম না, আমার শরীরটা খুব টায়ার্ড লাগছে, আগে রুমে গিয়ে ফ্রেশ না হতে পারলে ভালো লাগছে না। ফ্রেশ হয়ে তারপরে কিন্তু স্নান করতে বেরোবো। এই যা খাওয়া দাওয়া করে এখন কিন্তু রুমের দিকে যাচ্ছি। তো তারপরে কিন্তু ঢুকে গেলাম রুমে। রুম থেকে এখন যাব স্নান করতে। রুমটা তোমাদের পরে একসময় শেয়ার করব, কারণ এতটা জার্নি করার পর ভিডিও তেমন কি করেছে আমি নিজেও জানি না। তবু ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, এটা আমার স্মৃতি হয়ে থাকবে। জানি আমার ইউটিউবে তেমন একটা ভিডিও ভিউজ দেয় না, কি আর করব, একদম মন মানসিকতা খারাপ। তো আমরা এখন যাচ্ছি উদয়পুর বিচে স্নান করতে। ওখানে গিয়ে অনেক সি ফুড খাবো, মাছ খাবো, স্নান করব অনেক ঘন্টা ধরে। তো তারপরে কিন্তু এই যে দেখো, এখন কিন্তু আমরা খাবার দাবারের অর্ডার দিতে চলে এসেছি। মানে নিচে স্নান করার পর কিন্তু বাইরে আর খাবো না, এখান থেকেই খাবো। চিকেন, আলু ভাজা, মানে যা যা মানে দুপুরবেলার খাবার লাগে তাই এখান থেকে অর্ডার দিয়ে দিলাম, যেহেতু এই মাত্র খেয়ে আর কি বেরোলাম মানে বিচে স্নান করতে। তো চলো যাওয়া যাক। আর এই যে দেখো, এই মিরারের সামনে দাঁড়িয়ে আমরা কি পরেছি, আমি তো একটা ফুল প্যান্ট আর একটা গেঞ্জি পরেছি, আমার বড় হাফ প্যান্ট জামা পরেছে। সবাই কিন্তু আমরা স্নানের জন্য রেডি, আর আমার মেয়েও কিন্তু রেডি। তো চলো গিয়ে স্নান করা যাক আর পরিবেশটা দেখাই। আমি যেন একটা ভুল করেছি, আমার টুপিটা আনতেই ভুলে গেছি। যাই হোক, সবাই মিলে টোটোয় বসে পড়লাম। টোটোয় ভাড়া নিয়েছিল 100 টাকা। 100 টাকা নিক আর যাই নিক, আমাদের তো যেতেই হবে। বেশ আনন্দের সহিত আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। চশমাটাও কেনা হয়নি জানো তো, সব কিছু ভেবেছি যে এখান থেকেই কিনে নেব। মাম্মাকে কিন্তু আমার কোলে বসিয়ে নিয়েছি, কারণ ও খুবই শান্ত আর আমার মেয়েকে এত পছন্দ করে। দুই বোন কিন্তু সবসময় জন্য খুব খেলাধুলা করে, আর আমাদের মানে এই 4 জনের ট্রিপটা এত ভালো স্মুথ যায় না, মানে সবার সঙ্গে আমরা খুব ভালো মিশতে পারি, সেই জন্য কিন্তু একই সঙ্গে ঘোরা। এর আগে পরে অনেকবার ঘুরেছি আমরা একসঙ্গে। তো যাই হোক দেখো, মানে কি ছোটোখাটো হোটেলে খাওয়া দাওয়া করতে যাওয়া, পুজোয় ঘুরতে যাওয়া, দুর্গা পুজোয়, এরকম একটা ব্যাপার। তো তারপরে কিন্তু ফাইনালি আমি কিন্তু চশমা কিনতে নেমে পড়লাম। এই চশমাটা দেখছিলাম, একদমই ভালো লাগছিল না,
তো আমার মুখটা যেহেতু ছোট, আমার মুখের চশমা বেশি একটা হয় না, পরবর্তীতে এইটা নিলাম, তাও একটু বড় হয়ে গেছে। একটু তাড়াহুড়োর ভিতর আছি জন্য ভাবলাম কি থাক, তো চশমাটা নিয়ে নিলাম। তো চলো যাওয়া যাক, এখন উদয়পুর বিচে গিয়ে স্নান করা হবে। টুপিটা তো আনতে ভুলে গেছি, তাই বরকে বললাম তুমি একটা কেনো। আর সিঞ্জিনির বাবা বলছে তুমি এই টুপিটা পরো, তো টুপি পরে তো এত রোদ আর এত গরম কি বলবো, যাই সমুদ্রের পাড়ে গিয়ে স্নান করি তেমনই মনে হচ্ছে। আর এমনিতে তো যে গরম পড়েছে, ট্যান তো পড়বেই। সমুদ্রে ঘুরতে আসা মানে নিজের মানে চেহারার দিকে ধ্যান দিলে হবে না, কারণ এখানে আসছো তুমি পড়তে তো হবেই। তারপরে কিন্তু দেখো কত সুন্দর দৃশ্য, এত ভালো লাগছে। এর আগের বছর এসেছিলাম মানে জুলাই মাসে, তো সেইবার কিন্তু এইখানটায় আসা হয়নি, আমরা ছিলাম ওল্ড দীঘা। তো ওখানে একটা বিচ আছে খুব নিলিবিলি, ওখানে আবার এত দোকানপাট, সি ফুড নেই, তো সেই মজাটা করতে পারিনি। দেখো এখানে কিন্তু প্রচুর দোকান, মানে সি ফুডের। জলের ভিতর কিন্তু সমস্ত সবাই মানে স্কুল যেহেতু ছুটি প্রতিটা জায়গায় প্রাইমারি, তো সবাই কিন্তু দীঘায় এসছে। আর দীঘায় মানে মেলা বসার মতো অবস্থা, এত ভিড় এমন কেউ নেই যে দীঘা পুরী যাচ্ছে না এই টাইমটা। তারপরে কিন্তু আমরা চলে গেলাম স্নান করার জন্য। আর এখানে আমার বর একটু নাম লিখতে চেয়েছে, জয় শ্রীরাম। তো লিখতে যাওয়ার সময় বারবার দেখে যে সমুদ্রের ঢেউটা একদম কূলের দিকে চলে যাচ্ছে, লেখার কোনো জায়গাই নেই। তারপরে ভাবলাম না, এখানে লিখে লাভ নেই, যখন মন্দারমণি যাব তখনই কিন্তু লিখবো, তেমন একটা ভাবনা চিন্তা করা হয়েছে। এখন দেখা যাক। তো চলো আগে স্নান করতে নামি। আর এখানে কিন্তু সবাই খাওয়া দাওয়া করছিল, বসে বসে গল্প করছিল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ যত যাই বলো না কেন, ফ্যামিলি নিয়ে ঘোরার মজাই আলাদা। তো এই যে আমরা একটা টেবিল বুক করে নিলাম, তারপরে কিন্তু বসবো আমরা, প্রায় 4 ঘন্টা মতো স্নান করব। তার ভিতর দেখো ভিডিও করা যেটুকু পারবো সেটুকু করতে পারবো, কারণ এই জলের ভিতর মোবাইল নিয়ে ভিডিও করাটা খুবই চাপের হয়ে যায়। আর মানে টুকটাক করে যেটুকু পারবো করব। আর সবথেকে বড় কথা, এটা একটা স্মৃতি হয়ে থাকবে, তাই না? এই সুন্দর মুহূর্তটা তোমরাও দেখছো। চাইলে মানে ঘোরাটা খুবই প্রয়োজন মানুষের, জানো তো, সময় থাকতে ঘোরা উচিত। আগে কিন্তু আমি ঘুরতামই না, কোথাও বেরোতাম না, কিন্তু আমার বর রিসেন্টলি ঘোরা জিনিসটা খুবই পছন্দ করেছে, প্রায় বলে এখানে চলো ওইখানে চলো। আমি একটু বলি যে এখন আর অত ঘোরার দরকার নেই, আগে ঘর বাড়ি এইসব চিন্তা ভাবনা করো, কিন্তু মানুষের তো সব কিছুই প্রয়োজন আছে, তাই না, লাইফে। তো এই যে দেখো আমরা কিন্তু মাছের অর্ডার দিয়ে দিলাম। তো আমরা কি খাবো, এখান থেকে খাবো হচ্ছে কাঁকড়া, তারপরে মাছ, তো আমরা চিংড়ি মাছ খাবো, অনেক কিছু খাবো। তো দেখো কি সুন্দর যে ঢেউগুলো আসছিল, এত যে ভালো লাগছিল কি বলবো। সমুদ্র যখন ফার্স্ট টাইম দেখেছিলাম সেই সময়ের অভিজ্ঞতা থেকে এইবারের অভিজ্ঞতাটা আরও বেশি ভালো হয়েছে। আর সমুদ্রের ঢেউটা যখন প্রথমবার দেখেছিলাম আরও বেশি ভালো লেগেছিলো, জানো তো। তো যাই হোক, এইবারটা এই উদয়পুর বিচে এসে ভীষণই ভালো লাগলো। আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড কিন্তু সুন্দর একটা মুহূর্ত শেয়ার করছে, দেখো কত সুন্দর বাবা আর মেয়ের, বেশ ভালো লাগলো। তাই আমরা সবাই স্নান করব প্রায় 4 ঘন্টা ধরে। আমরা এখানে পৌঁছেছি ওই 12:30 দিকে, 12টার দিকে। তো 12টা থেকে শুরু করলাম, স্নান করা কমপ্লিট। আমাদের অবস্থা দেখে বুঝতে পারছো সবাই খুব টায়ার্ড।
স্নান করতে করতে একদম অস্থির হয়ে গেছি। এখন আর একটা জায়গায় বসবো, সেখানে গিয়ে কিন্তু আবারও একটা বড় সাইজের ভোলা মাছ নেওয়া হবে। আমাদের বিল কত হয়েছে জানো তো? বললে হয়তো তোমরা অবাক হয়ে যাবে। শুধু মাছেরই বিল হয়েছে 1800 টাকা। তার মানে কেমন বিচে এসে খেয়েছি, বুঝতে পেরেছো? মানে কি বলবো। আর এইখানে আসলাম, এইখানে দেখলাম বেশ ভালো করে সমস্ত কিছু ভেজে দিচ্ছিল। সমুদ্রের ঢেউটা একদম উথাল পাথাল, আর এত রোদ, মানে শরীরের ভিতর মনে হচ্ছিল পুড়ে যাচ্ছে। তো স্নান করতে করতে পুচকে মাম্মা কি করেছে, ও তো মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্নান করেছে। তারপরে দেখো এখান থেকে একটা মাছের অর্ডার দিয়ে নিলাম, এই যে ফিশ ফ্রাই করে দিল, বেশ ভালো হয়েছে কড়কড়ে করে ভাজাটা। তার সঙ্গে দিয়েছে সস আর মানে কাসন্দি আর পেঁয়াজ। তো এটা দিয়ে খেলাম। খাওয়ার পর তারপরে কিন্তু একটুখানি ঘোরাঘুরি করার পর আমরা যাব রুমে গিয়ে টানা ঘুম দিতে হবে, কারণ রাত ভোরে ঘুমাইনি। আর ওই যে সকালবেলা থেকে এই যে স্নান করতে ব্যস্ত। তারপরে কিন্তু আমাদের খাবার চলে এসেছিলো রুমে, চিকেন আর আলু ভাজা নিয়েছিলাম, রুমে দিয়ে গেছে। স্নান করে সবাই কমপ্লিট। এখন এই আমরা যেই রুমটায় রয়েছি এই রুমটায় বসে খাবো। তো আমরা যেহেতু এসি রুম নিয়েছিলাম, এইখানে ঢোকার পর একটু শান্তি লাগছিল। আর মানে দীঘায় খুবই গরম, কি বলবো, ভীষণই গরম। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই তো সন্ধ্যাবেলা বেরোলাম রেডি হয়ে, সবাই মিলে একটু মানে ওল্ড দীঘা ঘুরতে। সেখানে দোকানপাট আছে, সেখানে ঘুরবো। এইবার আর কোনো কিছু কেনাকাটি করার কোনো প্ল্যানই নেই, কারণ সব জিনিসের খুবই দাম। আর আমি না এখান থেকে একটা ব্যাগও কিনেছি, যেই ব্যাগগুলোর দাম নিচ্ছিল 200 টাকা, কিন্তু আমি 250 টাকা দিয়ে কিনেছি। আমি সকালবেলা কিনেছি তার জন্য। আর এখানে দেখো মনে হচ্ছে মেলা বসেছে। সারা রাস্তাটা পুরো একদম এই দুর্গাপুজোর মতো লাইটিং দিয়ে সাজানো, মানে লোকে ভরা, এত পরিমাণে মানুষজন কি বলবো। তারপরে কিন্তু বসেছিলাম আমরা। আজকে ভেবেছি অক্টোপাস তো খাবো, কোনোদিনও খাইনি। সত্যি কথা বলতে কি, এই সি ফুডগুলো খেতে মানে ইচ্ছা করে, মন চেয়েছে, কিন্তু ওই যে লোভ লেগেছে, না খেলে বাঁচবই না তেমন না। দেখবো কেমন কীরকম লাগে। তো এখানে বসেছিলাম, এইখানে একটু ঠান্ডা লাগছিল, আর কোথাও বসার জায়গা নেই, পুরো চারিদিকটা ভিড়। আমরা ওই দিকটা বসতে পারিনি, দেখো কীরকম লোক, আর সবাই কিন্তু খেলাধুলা করছিল। তারপরে কিন্তু এখানে বেশ একটু হাওয়া দিচ্ছিল, কিন্তু নোনা হাওয়াটা যখন গায়ে লাগে না, মনে হয় কি গাটা পুড়ে যায়। প্রথম দিন যেদিন এসেছিলাম মুখ টুক পরিষ্কারই ছিল, কিন্তু বাড়ি আসার পর এখনও অবধি মুখ পুরো কালো কুচকুচে হয়ে গেছে। কি বলবো, ট্যান পড়ে গেছে, এত পরিমাণে লু জ্বলে না, আর প্রচুর ট্যান। তো আমাদের ওদিকে নাকি আজকে ভীষণ, বাবা মানে শ্বশুরবাড়ি এলাকায় ভীষণই বৃষ্টি হয়েছে। তো এই যে দেখো সুন্দর একটা জিনিস, আগেরবার এসে এখানেই ছিলাম, তো এই জায়গাটা দিয়েই ঘুরেছিলাম আমরা, বেশি একটা নিউ দীঘা ঘুরিনি। খুব ইচ্ছা ছিল এবার একটু মানে জগন্নাথ মন্দিরে যাব, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে রোদ্রের ভিতর লাইনে দাঁড়াতে পারবো কি না দেখি। আজকে তো পারলাম না, পরের দিন পারি কি না। তো এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি কিন্তু দীঘার ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, মন্দারমণিরও করব। তোমরা কিন্তু পাশে থেকো বন্ধুরা। তারপরে কিন্তু ঢুকে গেলাম আমরা মার্কেটে। তো কেনাকাটির কোনো ব্যাপার না। তো মেয়েকে দেখাচ্ছিলাম, দেখতো বাবা এখানে অনেক পুতুল। আমার মেয়ে তো দেখে অবাক হয়ে যাচ্ছিল, ওর অনেকগুলো পুতুল আছে, তাই জন্য খুব একটা এক্সাইটেড হচ্ছিল না। যাই হোক, মেয়ে আমার বড় হয়ে গেছে, মানে খুব একটা বায়না করে না, ওই একটু হাবি জাবি যেমন ক্লে, তারপরে স্লাইম, এইসব জিনিসের বায়না করে। তো আমার মেয়ে এদিকে দেখো মুখ ভ্যাটকাচ্ছে। তো এবার চলো আমরা যাব সি ফুড খেতে। আর আজকে রাত্রের খাবার দাবার আমরা বাইরে থেকেই খেয়ে যাব, রুমে গিয়ে আর খাওয়া দাওয়ার অর্ডার দেবো না, সেটা ভেবেই বেরিয়েছি। আর এখানে দেখো জীবন্ত মনে হচ্ছে রাধাকৃষ্ণ, এত মিষ্টি লাগছে দেখতে, মন প্রাণ জুড়িয়ে যায়। এই ছবিটা এত পছন্দ হয়েছে, কিন্তু আমার ঘরের অবস্থা একদমই ভালো না, নিয়ে কোনো লাভ নেই। আর আমি না এখন আর ঘর সাজানোর জিনিস কিনি না, বিয়ের পর খুব কিনতাম। আর এখানে আমার দেওর কিন্তু দেখছিল এই শোপিসটা ওর গাড়িতে রাখবে, তো বেশ ভালো লাগছিল, কিন্তু ওই দাদাটা বলছিল যে এটা রাখলে কিন্তু পড়ে যাওয়ার ভয় আছে। আর এখানে কিন্তু রোনাল্ডো, মেসি, অনেক ধরনের খেলোয়াড় মানে ছিল, তো গাড়িতে শোপিস হিসাবে রাখার জন্য। তো এইগুলোর দাম বলছিল কি 300 টাকা করে, এর কমে দেবেই না। তারপরে কিন্তু একটা দোলনার দামাদামি করছিলাম, তো দোলনা লাগানোর জায়গা নেই, তাই আর ভাবলাম। আর মেয়েকেও বলছিলাম যে তুই নিবি নাকি, আমার মেয়ের কোনো আগ্রহ দেখলাম না,
তাই কিন্তু আর কোনো রকম চান্স নিলাম না, নিলে নেওয়া যেত, কারণ গাড়িতে করে আসছিলাম, বইয়ের কোনো ঝামেলা নেই, নিয়ে রেখেই দিতাম। আর এখানে এসে বললাম কি যে এখান থেকে একটা অক্টোপাস দিতে, এই বড় অক্টোপাসটা নিয়েছি। জানো তো কি করেছে, এত ঠকায় কি বলবো, এখান থেকে কেটে আমাদের অক্টোপাসটার মনে হয় 1 ভাগও কম দিয়েছে, সমস্তটা একদম ভুলভাল করে দিয়েছে, সেই পকোড়া মতো করে দিয়েছে, আর 3-4টে পিস হয়েছে। মানুষকে কিভাবে ঠকায় আমরা তাই ভাবি। মানে তোমরা যখন এখান থেকে কিছু খাওয়ার ধান্দা করবে, প্রথমে দেখে নেবে যে পুরোটুকু দিচ্ছেন কি না। তো আমরা বলেছিলাম শুধু কারি করে দিতে, কিন্তু বললো কি না কারি করে টোরে, বলছে না কারি দেওয়া হবে না, আমার তো করা হয়ে গেছে। তো দেখো সমস্ত কিন্তু পকোড়া বানিয়ে তারপরে দিয়েছে, আর পকোড়ার ভিতর একটাও অক্টোপাস ছিল না, শুধু মনে হচ্ছে ময়দার গোলা দিয়ে করা, আর 3-4টে মানে প্রায় 10টা মতো পিস ছিল, যেখানে প্রায় 25-30-40টা হবে, মানে যেটুকু করে কেটেছে ছোট ছোট করে। তো অক্টোপাসের তো অনেকগুলো মানে থাকে, তো তার ভিতর আমরা তো বুঝতেই পারি। তো খাওয়ার ভিতর আমি একটু খেয়েছিলাম, তাছাড়া আমার বর তো খেতেই পারেনি, আর আমার ওই জাটা একদমই ও এইসব খাইনি। দেখো আমি এখন অক্টোপাস খাবো। চিবাচ্ছি মনে হচ্ছে বাবুল কাপ। এখানের খাবার দাবার কোনো হাইজিন মেনটেন করা নেই, না খাওয়াটাই বেটার। তো বেশি একটা মন তৃপ্তি করে খাইনি। তারপরে কিন্তু এখান থেকে আমরা কাতলা মাছ আর সঙ্গে রুই মাছ, পমফ্রেট এইগুলো নিয়ে খাওয়া দাওয়া করে এখন রুমে যাব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সমস্তটা আমি ভয়েসের মাধ্যমে দিলাম, কারণ কি যে এতটা নয়েজ আসছিল। তো পরের ব্লগের জন্য তোমাদের সবার আমন্ত্রণ রইল। টাটা।